না, আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে। বিকজ তিনি পালানোর মতো নন, তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি। তিনি এরকম চরিত্রের মানুষ, জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে, তারপর তিনি সেখান থেকে যেতেন না। যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা, তারা বোঝানোর জন্য তারা শেখ রেহানার সহযোগিতা নেয় এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই। তিনি জিদ করছিলেন যে আমি থাকবো, যা হয় হবে। এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে, আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে। ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন। এটা হলো বাস্তবতা। কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। যারা ওই ঘটনার সাথে জড়িত, সেনাপ্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এসএসএফের যারা লোক ছিলেন ওখানে, শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, আরাফাত ছিলেন, ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে, অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন। তো কাজেই এগুলো তো ইতিহাস, তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না। আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না পালাবো না, এখন সে পালিয়ে গেল, ইটস নট দ্য ট্রু। তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে, তিনি অবাধ্য হয়েছেন, বলে মরে যাব কিন্তু পালাবো না। পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, কিন্তু তিনি যখন দেশ ত্যাগ করলেন, আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া, দেশ ত্যাগ করা, পরবর্তীতে জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না, পরপর 4 দিনে 4 রকমের মানে স্ববিরোধী বক্তব্য। না, এটা স্ববিরোধী বক্তব্য না, এটাই বাস্তবতা। এটা বাস্তবতা হলো এটা ভালো দিক, জয়ের ভালো দিক। প্রথম ভালো দিক, তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম, বিক্ষুব্ধ ছিলাম, সেন্টিমেন্টাল ছিলাম। তো বোকা মানুষরা করে কি, একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে, কিন্তু পরবর্তীতে অবস্থার দৃষ্টিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো এই যে 4-5বার কথাবার্তা বলেছেন, ইট মিনস যে সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি, সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি। এটা রাজনীতির জন্য খুবই উপকারী। এই জয়ের যে এরকম যদি পরিবর্তন যদি শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না। রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এই 4 দিনে যে 4বার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে, যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর কারণে গত 4 দিনে তিনি 4বার যে কথা বলেছেন, 4বারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওর বাইরে আর কথা, ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি, সব মানুষ বলতো এটা পাগল, এটা বদ্ধউন্মাদ। ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন, পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব, আমার মা আসবেন, আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান, বিএনপির সাথে বসতে চান। তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন। তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোনো দল নেই। এই যে 4 কথা, আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন, কার্যকরণ স্থাপন করেন, আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল্ড পলিটিক্স। সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন? না না, দিবেন না কেন। মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট, হার্ভার্ডে পড়া এত সোজা জিনিস না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও হার্ভার্ডের চান্স পাবেন কি না হি ক্যানট টেল। তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন। তার আইকিউ লেভেল হলো অ্যাবভ 9 উপরে তার আইকিউ লেভেল। হি ইজ নট এ নর্মাল ম্যান। তার জ্ঞান বোঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানী হতে হবে। আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না, আমরা তাকে কেউ পাগল বলি, কেউ অটিস্টিক বলি। এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি। তো সে বাংলা ভাষা জানে না কেন? সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে। সে 75-15 আগস্টে তার বয়স কত?
তার বয়স সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে, ফলে বাংলা তার শেখা হয়নি, সে বাংলাদেশে 2 বছরও থাকেনি। ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন, আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায়, ফলে তার বাংলাটা ভালো হয় না। কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জেনেটিক, তার যে ইঞ্জিনিয়ারিং, তার বডি কনস্ট্রাকশন, এটা কি, এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে। তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ অ্যাবভ 9, এবং তাকেও সবাই পাগল বলতো। আপনি যত জ্ঞানী লোক দেখেন, এই যে সলিমুল্লাহ খান দেখেন, কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল, হুমায়ুন আজাদ মনে হবে পাগল। আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন, বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ 9, তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে। তো এখন জয় তো সাধারণ, মানে 10 বার ফেল করা কোনো ছাত্র না, লিখতে কলম ভাঙা কোনো মানুষ না। তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমরা এই দেশের অবস্থায় থেকে জয়কে মূল্যায়ন করার মতো। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি, যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন, সরকার পতনের দাবিও মেনে নেই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে নির্বাচন, এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে এটা কেউ ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন? সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল? শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে।
ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যেই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না।